তাহলে ভার্ব কথার অর্থই হচ্ছে কাজ, ভার্ব মানে হচ্ছে কাজ। এখন পৃথিবীতে যত কাজ আছে এই কাজগুলোকে দুইটা ভাগে বিভক্ত করা যায়। পৃথিবীতে যত কাজ আছে এই কাজগুলোকে দুইটা ভাগে বিভক্ত করা যায়। এক ধরনের কাজ যেগুলোতে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির দরকার লাগে, যেমন আপনি একটা ভারী বস্তু নিচে থেকে উপরে তুলবেন, আপনার হাতের দরকার রয়েছে। আপনি দৌড়াবেন, আপনার পা কাজ করছে, এখানে আপনি সাঁতার কাটছেন, আপনার হাত পা পুরো শরীর কাজ করছে। তো খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা জায়গায় কিন্তু, মিস একটু পানি খাওয়াবেন আমাকে, আমার গলাটার সমস্যা হচ্ছে। আমি এক্সট্রিমলি সরি, আসলে আমি একটানা 2 ঘন্টা ক্লাস দিলাম, 8টা থেকে 10টা পর্যন্ত একটানা ক্লাস নিয়েছি। এর মাঝখানে একটা ছোট্ট গ্যাপের পর আবার ক্লাস নেওয়া শুরু করলাম, এটা তো 1 ঘন্টা নিতে হবে। তাহলে কাজগুলোকে দুইটা ভাগে বিভক্ত করছি আমরা। একটাতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি লাগে, তাই না, হাত পা চোখ কান নাক মুখ এগুলো নড়াচড়া করতে হয়, এই টাইপের কাজ এক ধরনের। আরেক টাইপের কাজ আছে যেগুলোতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রয়োজন পড়ে না। আমি একটু পানি খেয়ে নিই, হ্যাঁ। ওকে, একটু খেয়াল করে দেখবো আমরা। আরেক ধরনের কাজ আছে যেটাতে ফিজিক্যাল অ্যাক্টিভিটির দরকার পড়ে না। যেমন আপনারা চিন্তা করছেন, চিন্তা করা, ইমাজিন করা, তাই না, স্বপ্ন দেখা, কাউকে ভালোবাসা, কাউকে পছন্দ করা। এই ভালোবাসা শব্দটা বলার সাথে সাথে অনেকের বুকের মধ্যে ধুপ করে উঠছে, তাই না? কেমন আছেন? যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দেননি তাদেরকে আসসালামু আলাইকুম। খেয়াল করে দেখেন, তাহলে প্রথম এক প্রকার যেটাতে আমাদের কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির দরকার পড়ে না, এটাকে আমরা বলছি স্টেটিভ ভার্ব। কি বলা হচ্ছে? স্টেটিভ ভার্ব। অর্থাৎ এগুলোতে কোনো চোখ কান নাক মুখ হাত পা নাড়াচাড়া করার দরকার পড়ে না। এরকম ভার্বগুলো কোনগুলো রয়েছে? যেমন থিঙ্ক, চিন্তা করতে আমাদের হাত পা নাড়ানোর দরকার পড়ে না। ইম্যাজিন, তাই না, ইম্যাজিন। তারপর আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড, তাই না। ওন, কোনো কিছু অধীনস্থ করা, ওন। আরও অনেক ধরনের, যেমন আছে কি লাইক, লাভ, ঠিক আছে, এই বাক্য, এই ওয়ার্ডগুলো, ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা। আচ্ছা, সাউন্ড পলিউশন হচ্ছে, কই সাউন্ড তো ঠিকই আছে, সাউন্ড ঠিক আছে না? আমাকে একটু বলেন তো, সাউন্ড তো ঠিক আছে না? আজকে কি 500 ক্রস করবে না আমাদের? আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ারলি বুঝতে পারছি আমরা। এবার একটু খেয়াল করে দেখি আমরা একটু, যে প্রথম ধরনের ওয়ার্ডগুলোতে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি লাগে না, এগুলোকে বলা হয় স্টেটিভ ভার্ব। খুবই সোজা জিনিস। এবার যদি দ্বিতীয় টাইপের বলি, দ্বিতীয় টাইপেরটাকে বলা হচ্ছে ডাইনামিক অথবা অ্যাকশন ভার্ব। কি বলা হচ্ছে? ডাইনামিক কিংবা অ্যাকশন ভার্ব। এই ভার্বগুলোর সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি। আপনি দেখেন যে কোনো ভার্বের কথা কল্পনা করলে আপনার নড়াচড়া ফিজিক্যাল অ্যাক্টিভিটির দরকার পড়ে, এরকম ভার্ব কিন্তু সবচেয়ে বেশি আসে, মুখের সামনে আসে, চোখের সামনে আসে, ভেসে ওঠে। খেয়াল করেন, আপনি দৌড়াচ্ছেন, পা লাগতেছে, আপনি কাজ করছেন, হাত পা লাগছে, তারপর আপনি কথা বলছেন, আপনার মুখের ব্যবহার আছে এখানে, তারপর আপনি কি বলবো, সাইকেল চালাচ্ছেন, আপনার পার ব্যবহার আছে। যেটাই করেন না কেন, 80% থেকে 90% ভার্বই হচ্ছে ডাইনামিক কিংবা অ্যাকশন ভার্ব, যেগুলোতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি দরকার পড়ে। যেমন রান, দৌড়ানো, সুইম, ঠিক আছে, তারপর হচ্ছে আরও কি আছে, ওয়াক, তারপর আরও কি আছে, ক্যারি, তাই না, অহরহর আছে, হাজার হাজার ওয়ার্ড আছে, তাই না। তাহলে এগুলোকে বলা হচ্ছে ডাইনামিক কিংবা অ্যাকশন ভার্ব। এখন আমার প্রশ্ন এটা না, এখানে শেখার বিষয় এখানে কিছুই নাই, শেখার বিষয় এখন চলে আসে, এখন মেনলি শিখতে পারবেন আপনি। দেখেন, আমরা তো এগুলো ভুলে ফেললাম, কিন্তু কিছু ভার্ব আছে যেগুলোকে আমরা কখনো আইএনজি যুক্ত করতে পারি না। অর্থাৎ আপনি কখনোই দেখবেন না, আপনি কখনো এই টাইপের বাক্য দেখেন নাই যে আই অ্যাম লাভিং ইউ, হয় কখনো? আই অ্যাম লাভিং ইউ, আই অ্যাম লাইকিং ইউ, শুনেছেন কখনো? আই অ্যাম লাভিং ইউ, আই অ্যাম লাইকিং ইউ, শুনেছেন? বলেন তো সঠিক কিনা, শুনেছেন কিনা একটু দেখি আপনাদের মুখেই।
শুনেছেন কিনা একটু বলেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এগুলো তো আমাদের দরকার হয় না, এগুলোর দরকার কোন দিক দিয়ে কোন পাশ দিয়ে আসবে এটা তো বুঝবাও না, ঠিক আছে। তোমার অ্যাডমিশন টেস্টে দরকার রয়েছে, আমি একবারে যা পড়াই একবারে পড়াই। আমার অ্যাডমিশনের জন্য আলাদা ক্লাস, এসএসসি এইচএসসির জন্য আলাদা ক্লাস, এটা আমার কাছে একটু প্যারাদায়ক মনে হয়। তো এই জন্য আমি একবারে পড়াই, তোমাদের যেটুকু মনে রাখার রাখো, যেটুকু মনে রাখার দরকার নাই সেটুকু ভুলে যাবা, কোনো সমস্যা নেই। আমরা দেখে যাই, পড়ে যাই, পড়তে তো সমস্যা নেই, তাই না? আচ্ছা, তার মানে আমরা দেখতেই পাচ্ছি। ওকে, কাইন্ডলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি বুঝিয়েছেন বুঝি নাই, তাহলে এই ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত করা যায় না। এবার প্রশ্ন হলো কেন, ওয়াই, তাই না? কারণটা কি? কারণ হচ্ছে, খেয়াল করে দেখেন তো, কাউকে ভালোবাসতে কি ফিজিক্যাল অ্যাক্টিভিটির দরকার পড়ে? হাত পা চোখ কান নাক মুখ কোনো কিছু লাগে না। কাউকে পছন্দ করতে, আপনার একটা খেলা ভালো লাগে, আই লাইক টু প্লে ক্রিকেট, আই লাইক টু প্লে ফুটবল। তো এখানে এই যে লাইকটা রয়েছে, কাউকে পছন্দ করতে কিংবা কোনো জিনিসকে পছন্দ করতে হাত পা চোখ কান নাক মুখ দরকার পড়ে না। তাহলে এই লাইকটাও কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে না। তার মানে এই লাইক এবং লাভ, এই দুইটা ভার্বই হচ্ছে স্টেটিভ ভার্ব। এই দুইটা ভার্বই কি? স্টেটিভ ভার্ব। আর একটা কথা মাথায় রাখবেন, স্টেটিভ ভার্বগুলোকে কখনো কন্টিনিউয়াস করা যায় না। আবার বলছি, স্টেটিভ ভার্বগুলোকে কখনো কন্টিনিউয়াস করা যায় না, এটা মাথায় রাখতে হবে। ওকে, তো একটা ভার্ব কেন এগুলোর সাথে আইএনজি যুক্ত হয় না, প্রশ্ন হলো এখানে। এখন আপনাদের মধ্যে অনেকেই বলবেন, স্যার এগুলো তো অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্বের সাথে তো আইএনজি যুক্ত হয় না। আমি অলরেডি মনে হয় অনেকেই কমেন্ট করে ফেলেছে। ঠিক আছে, অলরেডি মনে হয় এই যে এক্স্যাক্টলি লক্ষ্মী আপু বলেছেন হেল্পিং ভার্ব, তাই ঠিক আছে, হেল্পিং ভার্ব তাই। আমরা দেখি একটু পর, দেখি কি কারণে হয় না, ঠিক আছে। আচ্ছা, একটু খেয়াল করে দেখি, দেখেন অ্যামিং, ইজিং, ওয়াজিং এগুলো হেল্পিং ভার্ব, তাই জন্য এর সাথে আইএনজি যুক্ত হয় না, এটা হচ্ছে আপনাদের বক্তব্য। কিন্তু হোয়াট অ্যাবাউট হ্যাভ? আপনি যখন হ্যাভ বলছেন, হ্যাভের সাথে কিন্তু আইএনজি যুক্ত হচ্ছে, কি হয়? হ্যাভিং হয় না? বিটাও একটা ভার্ব, বিটাও একটা অক্সিলিয়ারি ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত হচ্ছে বিং, হচ্ছে। এই ডুটা একটা অক্সিলিয়ারি ভার্ব, এর সাথেও আইএনজি যুক্ত হচ্ছে ডুইং। তাহলে আপনাদের ভাষ্যমতে এগুলোর সাথেও তো আইএনজি যুক্ত হওয়ার কথা নয়, আর এগুলোর সাথে যদি হতে পারে তাহলে এগুলোর সাথে কেন হয় না? দ্য কোশ্চেন ইজ হিয়ার, ঠিক আছে। আচ্ছা, মেইন ব্যাখ্যাটা আমি বলে দিচ্ছি। খেয়াল করে দেখেন, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই ভার্বগুলো দ্বারাও কিন্তু কি বোঝায়? কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রকাশ করে না। অ্যাম মানে হয়, ইজ মানে হয়, ওয়াজ মানে ছিল, তার মানে এগুলোতে আমাদের হাত পা নাড়াচাড়া কোনো দরকার পড়ে না, ঠিক আছে। তাহলে এগুলোও কিন্তু স্টেটিভ ভার্বের মধ্যে পড়ে। কি ভার্বের মধ্যে পড়ে? স্টেটিভ ভার্বের মধ্যে পড়ে। তার মানে অক্সিলিয়ারি ভার্বগুলোও কিন্তু স্টেটিভ ভার্বের মধ্যে পড়ে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার হ্যাভও তো স্টেটিভ ভার্ব, তার মানে বিও তো স্টেটিভ ভার্ব, আবার ডুও তো স্টেটিভ ভার্ব, তাহলে আপনি কিভাবে বলছেন যে এর সাথে আইএনজি যুক্ত হলে এর সাথে হতে পারে না? কনসেপ্টটা ক্লিয়ার করছি, খেয়াল করে দেখেন। খেয়াল করে দেখেন, 500 টাচ করতে পারবো কিনা একটু বলেন তো। 500 টাচ করা যাবে? ঠিক আছে, 500 কি টাচ করা যাবে একটু বলবেন প্লিজ। WH ওয়াই আইএনজি যুক্ত হয় না, একটু খেয়াল করে দেখেন। দেখেন, আচ্ছা আমাদের মধ্যে কিছু মানুষ আছে না যারা দোমুখ সাপ? আছে এরকম মানুষ, দোমুখ সাপ। আপনি যারা কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, এরকম মানুষ সবসময় পাবেন। ধরেন মিম ম্যাম দোমুখ সাপ। আপনি ডিস্টার্ব করতে কেন আসছেন আমাকে এখানে? আপনার ক্লাসে আমি ডিস্টার্ব করি? যান আপনি ঘুমান, যান। আচ্ছা দেখেন, যা বলছিলাম, যেমন ব্রাজিল এবং আর্জেন্টিনার যদি খেলা হয়, আমরা সবাই জানি কিছুদিন পর আমাদের বিশ্বকাপ আসছে, তো ব্রাজিল আর্জেন্টিনার খেলা হয়েছে। এবার কিছু বন্ধু সবসময় আপনি পাবেন যে যারা খেলার শুরুতে কখনোই সাপোর্ট বলে না যে আমি ব্রাজিলকে সাপোর্ট করি, আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি, কখনো বলে না। তারা কি করে, দেখে কোন দল জিততেছে, যখনই দেখে ব্রাজিল জিততেছে, গোল বেশি দিছে, তখনই আমি তো ব্রাজিলের সাপোর্টার। যখনই দেখে যে আর্জেন্টিনা বেশি গোল দিচ্ছে, তখন সে আর্জেন্টিনার সাপোর্টার। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে তারা দোমুখ সাপের মতো কাজ করে, দুই নৌকায় পা দিয়ে চলে। ঠিক সেম জিনিসটা ঘটে স্টেডি ভার্বের ক্ষেত্রে। কিছু সার্টেন স্টেডি ভার্ব আছে
যারা মাঝে মাঝে স্টেডিভের মতো আচরণ করে, মাঝে মাঝে অ্যাকশন ভার্বের মতো আচরণ করে। এ কারণেই যখন সে স্টেডিভের মতো আচরণ করে তার সাথে আইএনজি যুক্ত হয় না, আর যখন স্টেডিভ ছাড়া অ্যাকশনের মতো আচরণ করবে তখন তার সাথে আইএনজি যুক্ত হয়। আর এই কারণেই এই যে একজন কোশ্চেন করেছিলেন যে থিঙ্ক ভার্বটা তো স্টেডিভ ভার্ব, তার সাথে কেন আমরা থিঙ্কিং করতে পারছি, আই অ্যাম থিঙ্কিং কেন হচ্ছে, কারণ এই জায়গাতে এই স্টেডিভ ভার্ব হওয়া সত্ত্বেও দোমুখা সাপ দুই নৌকায় পা দিয়ে চলে, একটা অ্যাকশন ভার্বের মতো আচরণ করছে, এ কারণে এর সাথে আইএনজি যুক্ত হতে পারছে। ঠিক সেমভাবে হ্যাভটাও ঠিক একইভাবে বলতে পারি আমরা হ্যাভিং, তারপর বিটাও কিন্তু ঠিক দোমুখ সাপ, এগুলো দোমুখ সাপ জন্যই, এগুলো দুই রকম বৈশিষ্ট্য প্রকাশ করার জন্যই এগুলোর সাথে আইএনজি যুক্ত হয়। ক্লিয়ার, বুঝতে পেরেছি আমরা? ক্লিয়ারলি বুঝতে পেরেছি কি না? জিতলেও আর্জেন্টিনা, হারলেও আর্জেন্টিনা, আরে বাপরে বাপ। আচ্ছা, নিনয় শাহরিয়ার সরকার, নিনয় ভাইয়া আমার বড় ভাইয়ের ফ্রেন্ড। যাই হোক, অনেক ধন্যবাদ ভাইয়া, ক্লাসটা দেখছেন, অনেক ধন্যবাদ। ওকে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা পরবর্তী জায়গাতে চলে যাচ্ছি। এই জায়গাটা ক্লিয়ার কিনা আমি সবার রেসপন্স চাই, রেসপন্স করার পর আমি পরবর্তী টপিকে চলে যাচ্ছি। রেসপন্স না করলে আগাবো না, একটু বলে ফেলেন ঝটপট। আবার কমেন্টের মধ্যে ব্রাজিল আর্জেন্টিনা ঝগড়া লাগাইস না, কারণ অনেক দেখছি অনেক মহিলা মানুষও চুল টানাটানি করে, ছেঁড়াছিড়ি করে, এগুলো করা যাবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। রুবাইয়া ইয়াসমিন, কি চিন্তা করিস বাবা তুই, বল, এমনভাবে চিন্তা করছিস? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, ক্লিয়ার। ওকে, এবার আমরা চলে যাই পরবর্তী জায়গাতে। এটা আমরা শিখে ফেললাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবেন, আমরা সারা জীবন পড়ে এসেছি ভার্বাল লিস্ট। যখন আপনি পড়েছেন যখন ভার্বাল লিস্ট পড়তে গিয়েছেন, ওই ভার্বাল লিস্ট পড়ার সময় আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ওখানে কিছু ভার্ব থাকতো এরকম রেগুলার ভার্ব, তাই না? এবং আরেক প্রকার ভার্ব থাকতো ইরেগুলার ভার্ব। এবার প্রশ্ন হলো যে এই রেগুলার এবং ইরেগুলার এই দুই ব্যাটা কই থেকে আসছে? আমরা বইয়ে বিভিন্ন সময় এগুলোর নাম দেখলেও কিন্তু এগুলোর ব্যাখ্যাগুলো আমরা জানি না, এগুলো কোন জায়গা থেকে কিভাবে পরিবর্তিত হয়ে আসে, এই রাইট ফর্ম ভার্বে এর ভূমিকা কী, এগুলো কিন্তু আমরা জানি না বা কোথাও পাইও না। এই দুইটা ভার্ব নিয়েও আমরা একটু জানার চেষ্টা করব আপনাদের বেসিককে স্ট্রং করার জন্য। ক্লাসটা শুধুমাত্র যে এইচএসসি এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য তা না, এই ক্লাসটা জব, অ্যাডমিশন, বিসিএস সবার জন্য অনেক ইম্পর্টেন্ট। বিকজ কি, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, খেলা হবে, একদম খেলা হবে, ক্লিয়ারলি বুঝতে পারছি। একটু খেয়াল করে দেখেন স্যার, নেক্সট টপিক এসএসসি রাইট ফর্ম ভার্ব প্লিজ। এটাও এই এসএসসি রাইট ফর্ম ভার্বও করতে পারবা, ঠিক আছে? ঠিক আছে, এবার একটু খেয়াল করে দেখি রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব বুঝতে গেলে আমার লাইফের ছোট্ট একটা গল্প আপনাকে বলি, তাহলে আপনি এটা বুঝে যাবেন। আমি মোস্ট অফ দ্য জিনিস গল্প দিয়ে বলার চেষ্টা করি, রিলেট করে বলানোর চেষ্টা করি, যাতে করে এক্সট্রা করে আর আপনার বাসায় পড়তে না হয়। আপনি নিজেই যখনই ওই গল্পটা আপনার মনে পড়বে তখনই লিমন স্যারের কথাও একবার মনে পড়বে, আর এই টপিকটা সম্পর্কেও ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। এরকম হয় কিন্তু বেসিকলি, কারণ আমিও এভাবে রিলেট করেই পড়েছি। তো যাই হোক, রেগুলার এবং ইরেগুলার এই কথা দুইটার মধ্যে এর বৈশিষ্ট্য আছে। যেমন আমরা স্কুলে, আমি একটা কিন্ডারগার্টেন স্কুলে পড়তাম, তো কিন্ডারগার্টেন স্কুলে বেসিক্যালি কি হয়, আপনাদের প্রত্যেকটা দিন স্কুলের যে ইউনিফর্ম আছে এটা আমাদের পরে যেতে হয়। তো এখন আমি ছিলাম একটু রক্তারা টাইপের, ঘাটতারা আছে না কিছু মানুষ। ছোটোবেলায় করতাম কি, সপ্তাহে 6 দিনের মধ্যে 5 দিন পরে যেতাম স্কুল ড্রেস, আর একদিন আমি সাধারণ সিভিল ড্রেস পরে যেতাম। আমার মনে হতো ধুরো ছাই, 6 দিনই আমাকে ইউনিফর্ম পরে যেতে হবে স্কুলের, এমন তো ভালো লাগে না। এই জন্য আমি যে কোনো একদিন কী করতাম, নিজের সিভিল ড্রেস পরতাম নিজের পছন্দ মতো। এবার স্কুলে যাওয়ার সময় তো মার খাইতাম, এবং বাসা থেকে বের হওয়ার সময় চিন্তাই করতাম যে আজকে মার খাবো, কোনো সমস্যা নাই, কিন্তু তাও আজকে আমি স্কুল ড্রেসটা পরবো না। তাহলে আমি হচ্ছে ইরেগুলার পারসন। আবার কিছু মানুষ আছে, কিছু স্টুডেন্ট আমি দেখতাম যারা সব সময় মাথায় তেল দিয়ে এক পাশ দিয়ে খুব সুন্দর করে সিঁথি তুলে একদম বোতামটা এই পর্যন্ত সুন্দর করে লাগায়া, ব্যাগ ঘাড়ে করে, ঠিক আছে, টিফিন বাটি নিয়ে, স্কুল ড্রেস পরে খুব সুন্দর করে পরিপাটি হয়ে স্কুলে আসতো। একদম আল্লাহর 30টা দিন তারা এই কাজ করতো, তাই না? তাহলে তারা হচ্ছে রেগুলার, অর্থাৎ নিয়মকানুন মানে, তাই না? তাহলে বিষয়টা কি দাঁড়াইলো,
রেগুলার কারা, যারা একটা নির্দিষ্ট ফরমেশন মেনে চলে, যারা একটা নির্দিষ্ট ফরম্যাট মেনে চলে তাদেরকে রেগুলার বলা হয়। ইরেগুলার কারা, যারা কোনো নির্দিষ্ট ফরম্যাট মানে না, যারা নিজের ইচ্ছা মতো কাজকর্ম করতে পছন্দ করে, এটাকে বলা হচ্ছে ইরেগুলার। ঠিক ভার্বের ক্ষেত্রেও সেম জিনিসটা ঘটে। রেগুলার ভার্বগুলো সবসময় একটা নির্দিষ্ট নিয়ম মেনে পরিবর্তিত হয়, একটা নির্দিষ্ট ফরম্যাট মেনে পরিবর্তিত হয়। ফরম্যাটটা কি? এরা সবসময় ইডি যুক্ত হয়ে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হবে। এই রেগুলার ভার্বগুলো সবসময় ইডি যুক্ত হয়ে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হয়। যেমন আমরা বলি যে ওয়ান্ট, ওয়ান্ট থেকে কি হয়? ওয়ান্টেড এবং ওয়ান্টেড, তাই না? এই তিনটাই তো, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2 আর এটা হচ্ছে V3, তাই না? এরকমই তো আমরা দেখি। তারপর হচ্ছে ওয়াক, ওয়াকড ওয়াকড ওয়াকড, তাই না? এরকম আরও কে কি জানেন একটু বলেন তো? যেমন সাকসেস, সাকসিড, সাকসিড, সাকসিডেড, 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 এরকম আছে না? সাকসিড, সাকসিডেড, সাকসিডেড আছে তো, এরকম না? আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। ভাই সিম্বা কই? সিম্বা চিল্লাচিল্লি করে, ও একবার দৌড়া এদিকে যায়, একবার ওদিক থেকে আসে, আবার তাকায় থাকে। সিম্বার একটা বাজে অভ্যাস হয়েছে এখন, যে এখন ওর খাওয়ার সময় আমাদেরকে ডেকে নিয়ে যায়। মানে আমরা ঘুমাই এবার যাই করি, ও ম্যাও ম্যাও করতে করতে জীবন বের করে ফেলবে। এবার ভাবলাম যে হয়তো বা কোনো একটা এমার্জেন্সি আছে, তার লাইফে বিশাল বড় কষ্ট। এবার ধরেন আমার ঘুম বাদ দিয়ে আমি গেলাম, তার সাথে সাথে দেখি কোথায় ডেকে নিয়ে যায় সে। এবার ধরেন আমি তার পিছে পিছে গেলাম, ওমা তার খাবারের বাটি যেখানে দেওয়া আসে ওইখানে গিয়ে খাওয়া শুরু করে, এবং আমি যতক্ষণ দাঁড়ায় থাকবো সে ততক্ষণ খাবে। আবার আমি আসা শুরু করি, আবার আমাকে পিছন থেকে ম্যাও করে ডাকা শুরু করে। তো এটা বাজে অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, প্লেট, ভেরি গুড। দাদা কেমন আছেন? সৌমিত্রা মণ্ডল, অনেক ভালো আছি দাদা। ওকে, থ্যাংক ইউ। ফেল্ট, ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ারলি বুঝতে পেরেছি আমরা এইটুকু? কনসেপ্ট কি ক্লিয়ার? আমাকে একটু বলেন। এবার ইরেগুলার ভার্বের মধ্যে কি কি পড়ে? যেমন আমরা বলি না গো, এই গোটাকে পরিবর্তন করতে গিয়ে দেখেন তো কি হয়, এটা হয়ে যায় ওয়েন্ট। এরপর 3 নম্বরে আবার গিয়ে কি হয়ে যায়? গন। গো, ওয়েন্ট, গন, তিনটার সাথে কোনোটার মিল নাই, তিনটার সাথে কোনোটার মিল নাই। তাহলে এই টাইপের ভার্বগুলোকে বলা হয় যেটা পরিবর্তনের সময় নির্দিষ্ট ফরম্যাট মেনটেন করে না, নির্দিষ্ট নিয়ম মেনে চলে না, এগুলোকে বলা হচ্ছে কি? এগুলোকে বলা হয় ইরেগুলার ভার্ব। ক্লিয়ার? বুঝতে পারছি স্যাররা? বুঝতে পেরেছেন? আমাকে একটু বলেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, হ্যাঁ, ওইটাই আপনি যেটা বলেছেন ওইটাই। আচ্ছা, এবার আমরা একটু পরবর্তী জায়গাতে চলে যাচ্ছি। আপনাদের রাইট ফর্ম ভার্বে আরও কিছু জিনিস দরকার পড়তে পারে। দেখেন, আমি 33টা ভার্বের নাম যদি এখন বলি, বা সবগুলো ভার্বের নাম যদি এখন বলি, আপনারা নামগুলোই মনে রাখতে পারবেন না। আমি কি বলবো, আপনারা বলেন। নামগুলো শুনতে চান আপনারা? ভার্বগুলোর নামগুলো কি শুনতে চান? আমি অনেকগুলো ক্লাসে এটা অলরেডি বলেছি, যে যারা আমার আগের ক্লাসগুলো করেছেন তারা কিন্তু জানেন সবগুলো ভার্বের নামগুলো শুনতে চান কিনা। আমি শিওর আপনি সবগুলো নামের 15টা নামও মনে রাখতে পারবেন না, 15টা নামও আপনার মনে থাকবে না। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সৌদামণি বলেছেন, স্যার 40টা ক্লাসের নোট কিভাবে করব তা সাজেশন দিতে পারেন? 40টা ক্লাস একদম ক্লাসে আমি যেভাবে পড়াচ্ছি বাবা তুমি সেইভাবে একদম লিখে রাখো। আমার কথাগুলো এবং আমার উদাহরণগুলো লিখে সুন্দর করে দাগ দিয়ে ছবি এঁকে বাসায় সুন্দর করে নোট করে রাখো। ট্রাস্ট মি, এই 40টা ক্লাস তোমার জীবনের গ্রামারের সমস্যাকে দূর করতে পারে। ট্রাস্ট মি, এই 40টা ক্লাস, যে 40টা আমি তোমাদের প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আগামী 40 দিন, শুরু হয়েছে আরও 4 দিন আগে, 40 দিনে 40টা ক্লাস নিব। এটা তোমাদের সারা জীবনের গ্রামারের সমস্যাটাকে সমাধান করতে পারে। সো এটা নোট ডাউন করে রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে, বুঝছি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, শুনতে চাই। ওকে 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 ওকে, ঠিক আছে, খুবই ভালো কথা। মাসুদ রানা ভাইয়া, বিসিএস এর কোর্স চাই। বিসিএস এর কোর্স আরও পরে আসবে, কারণ বিসিএস এর কোর্সের জন্য অনেক প্রিপারেশন নিতে হয়, মানে অনেক জিনিসপত্র গ্যাদার করে তারপরে নামতে হয়। তো এই সময়টাও আমি পাচ্ছি না, এগুলো নিয়ে অনেক রিসার্চ করা লাগবে। সময়গুলো একটু গুছিয়ে নিয়ে, আমার অনেকগুলো কোর্স নিয়ে একটু এলোমেলো অবস্থা আছে। আমার অনর্গল ইংলিশ প্রায় 280 জন স্টুডেন্ট নিয়ে শুরু হলো, আমার গ্রামার কোর্সে প্রায় 120 জন স্টুডেন্ট আছে। তো এগুলোকে হ্যান্ডেল করতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি ভাই, একা আসলে খুব কষ্টকর। তবে আমার ওয়েবসাইটের কাজ চলছে, ওয়েবসাইটের কাজটা কমপ্লিট হলে আশা করছি এগুলোকে হ্যান্ডেল করা সুবিধা হবে। ভার্বগুলোর নাম শুনতে চেয়েছেন আপনারা, একটু চিন্তা করে খেয়াল করে দেখবেন কতগুলো ভার্ব আছে। ম্যাক্সিমামের নাম আপনারা জানেন,
যেমন আমরা পড়লাম হচ্ছে স্টেডি ভার্ব এবং ডাইনামিক ভার্ব কিংবা অ্যাকশন ভার্ব, তারপর আমরা পড়লাম রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব। এছাড়া ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে ফাইনিট ভার্ব, আর একটাকে বলা হয় নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর একটাকে বলা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর একটাকে বলা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এবার অক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় প্রাইমারি অক্সিলারি, একটাকে বলা হয় মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারিকে তিন ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় ভার্ব টু ডু, ভার্ব টু বি অ্যান্ড ভার্ব টু হ্যাভ। মডেল অক্সিলারিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় পিওর মডেল, আর একটাকে বলা হয় সেমি মডেল। নন ফাইনিট ভার্বের ওদিকে আছে তিন প্রকার, একটাকে বলা হয় জিরান্ট, একটাকে বলা হয় ইনফিনিটিভ, একটাকে বলা হয় পার্টিসিপল। জিরান্টকে আমরা তিন ভাগে বিভক্ত করি, ওইটার ব্যাখ্যা জানার দরকার নাই কারণ লাগে না এটা। পার্টিসিপল তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এন্ড পারফেক্ট পার্টিসিপল। আর ইনফিনিটিভও তিন প্রকার, একটাকে বলা হচ্ছে কি স্প্লিট ইনফিনিটিভ, একটাকে বলা হচ্ছে টু ইনফিনিটিভ, আর একটাকে বলা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। ঠিক আছে, এছাড়াও আরও 8-10 প্রকার ভার্ব আছে, যেমন রিফ্লেক্সিভ ভার্ব, রিসিপ্রোকাল ভার্ব, রিলেটিভ ভার্ব, তারপর হচ্ছে তোমার কোয়াজি প্যাসিভ ভার্ব, ফ্যাকিটিভ ভার্ব, তারপর হচ্ছে তোমার নোশনাল ভার্ব, আরও অনেক ভার্ব আছে। ঠিক আছে, এই নামগুলোই তুমি একবার চিন্তা করো তো, মনে রাখা সম্ভব? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো আমি আপলোড দিয়ে দিব সিরিয়াল ওয়াইজ। এটার আমি অলরেডি একটা করে ফেলেছি। ঠিক আছে, এটার অলরেডি থ্যাংক ইউ, এটার অলরেডি আমি একটা প্লে লিস্ট করে ফেলেছি। 40 দিনে 40 ক্লাস নামে একটা প্লে লিস্ট করা আছে। ওকে, আপনি ওইটা করে ফেলবেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। রেগুলার অ্যান্ড ইরেগুলার আর কাজ কি? সাদিক ইসলাম, কাজগুলো আরও পরে শিখবো আমরা বাবা, পরের ক্লাসে শিখবো ইনশাল্লাহ। আমরা অ্যাপ্লাইগুলো এখন দেখছি না, এখন শুধুমাত্র বেসিকটা দেখে যাই। ওকে, অ্যাপ্লাইগুলো পরে শিখবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা আরও কিছু ভার্ব সম্পর্কে জানি। আচ্ছা, এখানে আমাদের কোন কোন ভার্বগুলো দরকার রয়েছে? ফাইনিট ভার্বের মধ্যে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বটা আমাদের দরকার নাই। আমাদের যে ভার্বটার দরকার আছে সেটা হচ্ছে যে অক্সিলারি ভার্বের খুবই দরকার। আমাদের অক্সিলারি ভার্ব কয় প্রকার আমরা দেখলাম? একটাকে বলা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি এবং আরেকটাকে বলা হচ্ছে কি মডাল অক্সিলিয়ারি। এই দুই প্রকার অক্সিলারি ভার্ব আমরা পাই। এখন অক্সিলারি ভার্বটা খুবই ইম্পর্টেন্ট রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে, কারণ এগুলো দিয়ে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে। এই মডাল অক্সিলারিকে দুই ভাগে বিভক্ত করেছি, একটাকে বলা হয় কি পিওর মডেল এবং আরেকটাকে বলা হয় কি সেমি মডেল। এই প্রাইমারি অক্সিলারিকে তিন ভাগে ভাগ করা যায়, যেগুলো আপনারা জানেন। বি ভার্ব, তাই না? বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব, তাই না? এগুলো আমি জাস্ট একবার টাচ দিয়ে যাই, আপনারা এগুলো জানেন না। বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, এগুলোকে বলা হচ্ছে বি ভার্ব। ডু ভার্ব কোনগুলো? ডু, ডিড অ্যান্ড ডাজ, এগুলোকে বলা হচ্ছে ডু ভার্ব। হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ অ্যান্ড হ্যাড, এই তিনটাকে বলা হচ্ছে হ্যাভ ভার্ব। ক্লিয়ারলি বুঝতে পেরেছি? এগুলো আমরা খুবই ইজি জিনিস, এগুলোর ব্যবহার আমরা খুব সুন্দর করে জানি এবং এগুলোর ব্যবহার নিয়ে আমার ভিডিও আছে। আমি কিন্তু গত পরশু দিন ভিডিও একটা আপলোড করেছি, এই অক্সিলারি ভার্বগুলো খুব সুন্দর করে ব্যবহার দেখিয়ে দিয়েছি ওখানে। এই মডাল অক্সিলারি নিয়ে একটু অবজারভেশন রয়েছে। পিওর মডেল এবং সেমি মডেল, এই দুইটা কি জিনিস? খায় না মাথায় দেয়। ঠিক আছে, পিওর মডেল কাকে বলে? দেখেন, মডাল অক্সিলারি যদি আমরা একটু লিখি, শ্যাল, শুড, এগুলোকে তো মডাল অক্সিলারি বলা হয়, তাই না? ক্যান, কুড, এরকম আরও অনেক আছে, প্রায় 33টার মতো আছে, 33 থেকে 37টার মতো। ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, আরও অনেক কিছু আছে। যাই হোক, তারপর আছে ইউজ টু, ডেয়ার টু, তারপর হচ্ছে গোয়িং টু, অট টু, এরকম আরও আছে, যেতেই থাকবে। তো আমাদের আজকের ক্লাসে আমরা সার্টেইন একটা মডেল অক্সিলারি নিয়ে কথা বলবো। এই যে ইউজ টুর ব্যবহারটা, এটা খুবই অদ্ভুত একটা আচরণ করে রাইট ফর্ম ভার্বে, আমরা সেটা দেখব। এবং আগে এটা আইডেন্টিফাই করি যে কোনটাকে পিওর মডেল বলা হয়, কোনটাকে সেমি মডেল বলা হয়। পিওর মডেল সেগুলো যেগুলো একটা মাত্র শব্দ নিয়ে গঠিত, একটা মাত্র ওয়ার্ড হবে, এগুলোকে বলা হচ্ছে পিওর মডেল। দেখেন, এগুলো সবগুলো একটা ওয়ার্ড, এগুলোকে বলা হয় পিওর মডেল। সেমি মডেল কোনগুলো? যেগুলো ফ্রেজের মতো আচরণ করে, দুইটা ওয়ার্ড মিলে, ডেয়ার টু, গোয়িং টু, অট টু, দুইটা করে ওয়ার্ড, এগুলোকে বলা হচ্ছে সেমি মডেল। অর্থাৎ এরা আসলে মডেলের অর্ধেক অর্থ প্রকাশ করে কিংবা অর্ধেক বৈশিষ্ট্য প্রকাশ করে। ক্লিয়ারলি বুঝতে পারছি আমরা?
হ্যাঁ নিড টু আছে, এক্স্যাক্টলি। নুরুল ইসলাম ভাইয়া বলেছেন আই এম ফ্রম পলাশবাড়ি। বাহ, আমার এলাকার মানুষ, আমার বাসাও পলাশবাড়িতে। সামুন ভুইয়া ভাইয়া বলেছেন আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন? আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে আছি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় বা ব্র্যাক ইউনিভার্সিটি বলতে পারেন। এইটা প্রাইভেট ইউনিভার্সিটি। এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমার স্নাতক করা। সো আমি ফাইনাল ইয়ারে আছি, এখনও আমি মোটামুটি পড়ালেখা শেষ করিনি, আরও কিছুদিন বাকি আছে। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, নিড টু সি। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে চলেন পরবর্তী জায়গাটা একটু দেখা যাক। এইটা আমরা বুঝলাম। কি কভার করে না? ও অতগুলো লাগে না তো, আমি অত দূর যায় না। না মিম, তুমি সবসময় আমার ক্লাসে এসে ভেজাল করো কেন? তো আমি দরজা লাগাই দেবো। তোমার ক্লাসে আমি ডিস্টার্ব করি না। সো নেক্সট টাইম আমি দরজা লাগাই দেবো, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, উইচ ইজ দ্যাট মডাল অক্সিলিয়ারির পর একজন বলেছেন সিম্বাকে দেখতে চান। ও দেখা মাত্র দৌড় দিতে নিয়েছিল, এই যে বাবা সিম্বা। কই ওটা কি? ওই যে দেখো, কই যা। আচ্ছা ঠিক আছে, খেয়াল করে দেখেন। তাহলে মডাল অক্সিলিয়ারিগুলো এর পরে যদি কোনো ভার্ব থাকে, মডাল অক্সিলিয়ারির পর যদি কোনো ভার্ব থাকে, ভার্বটা সবসময় বেস ফর্মে হয়, এটা মাথায় রাখবেন। মডাল অক্সিলিয়ারির পর যদি কখনো কোনো ভার্ব থাকে, ভার্বটা সবসময় বেস ফর্মে হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ক্লিয়ারলি বুঝতে পেরেছি? আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। মিমাপুর লেখাপড়া কোথা থেকে? মিমাপু এখন ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ছে, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। খেয়াল করে দেখেন, মডাল অক্সিলিয়ারি এরপরে ভার্বের বেস ফর্ম হয়। এবার একটা টুইস্ট দিব আপনাদেরকে, এটা মনে রাখেন। টুইস্টটা হচ্ছে যে I used to travel a lot। এখানে used to টা কি? একটা মডাল অক্সিলিয়ারি। used to টা কি? একটা মডাল অক্সিলিয়ারি। এরপরে কি থাকা উচিত? ভার্বের বেস ফর্ম থাকা উচিত। ভার্বের বেস ফর্ম আছে না ট্রাভেল? used to পর ভার্বের বেস ফর্মই তো আছে। কিন্তু আরেকটা বাক্য আমি লিখছি, ওয়াজ না দিয়ে ধরো এম দিলাম, আই এম ইউজড টু traveling a lot। I am used to traveling a lot। খেয়াল করে দেখেন, এখানে এই যে আমরা used to তো ব্যবহার করেছি মডাল অক্সিলিয়ারি। তাহলে মডাল থাকার পরেও আমরা তো বলেছিলাম যে ভার্বের বেস ফর্ম হবে, কিন্তু এখানে কিন্তু ভার্বের বেস ফর্ম নাই, আমরা সেটা আইএনজি যুক্ত করেছি। তাহলে কি বেস ফর্ম থাকলো না? তার মানে এটা ভুল না? এটা ভুল হওয়ার কথা না? আমাকে বলেন তো এটা ভুল কি না? কয়জন বলবেন? একটু আপনাদের মতামত জানতে চাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। একজন বলেছেন ইংলিশ গ্রামার বই একটা গিফট দিবেন বলেছিলেন, কি বই দিবেন? হ্যাঁ, আমি বইটা নিয়ে রিসার্চ করছি, কারণ যে সে বই তো দেওয়া যাবে না। তোমাদের বই দিলে ভালো কোনো বই দিতে হবে। তবে দোয়া করো, তোমাদের বই গিফট করার আগে আমার বইটা যদি চলে আসে, আমার বইটা চলে আসলে তোমরা আমার বই পেয়ে যাবা, আমার লেখা বই। ঠিক আছে, আমার লেখা বইয়ের কাজ চলছে, খুব শীঘ্রই হয়তো আমার লেখা বইটা পেয়ে যাবা। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, ভুল না, সঠিক। একজন বলেছেন যে মডাল অক্সিলিয়ারি প্লাস বি প্লাস ভি1 প্লাস আইএনজি। এখন তাহমিনা আক্তার আপু, আপনি কিভাবে বললেন যে ইউজড টু পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়? এটা তো সঠিক, ঠিক আছে, বুঝলাম, কিন্তু কেন হয় এটা কি জানেন? কেন হয় এটা আমাদের জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এবার একটু খেয়াল করে দেখি এই ঘটনাটা কিভাবে ঘটে। একটা জায়গায় আমি বলছি ইউজড টু থাকলে এরপর মাস্ট ভি1 হবে, বেস ফর্ম হবে। আমি সেই জিনিসটাই কি করলাম, চেঞ্জ করে লিখে দিলাম। কন্ট্রাডিক্টরি হয়ে গেল না কথাটা? একটা আরেকটা বিপরীত হয়ে গেল না? কেন হয় এটা একটু খেয়াল করে দেখি। দেখেন, এটা খুব সুন্দর বোঝার একটা জায়গা আছে।
আমাদের পরিবারের কথা চিন্তা করেন, আমাদের পরিবারে পুরো ক্ষমতার অধিকারী কে? আমার পরিবারকে চালায় কে? আমাদের বাবা। মোস্ট অফ দ্য টাইম আমাদের বাবা আমাদের সংসার চালায়। আমাদের বাবা যা বলে আমাদের পরিবারের প্রত্যেকটা মেম্বার সেই কথা শোনে। আমাদের বাবা যেভাবে বলে পরিবার সেইভাবে চলে। তার মানে বাবার কথাই পরিবার চলে। তার মানে পুরো ক্ষমতা কার উপরে? বাবার হাতে। এবার ধরেন কোনো কারণে যদি বাবা দেশের বাইরে চলে যায়, কোনো কারণে যদি বাবা দেশের বাইরে ধরেন 10 দিনের জন্য চলে গেল, তাহলে পুরো ক্ষমতা কার হাতে চলে যাবে? বাবার হাত থেকে পুরো ক্ষমতা কার হাতে চলে যাবে? মার হাতে। তখন কিন্তু মাই পুরো ফ্যামিলির দায়িত্ব গ্রহণ করবে এবং পুরো ফ্যামিলি ঠিক মা যেভাবে বলবে সেভাবেই চলবে। তাহলে ব্যাপারটাও ঠিক এখানে এরকমই ঘটে। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে ধরেন মা, আর এটা হচ্ছে কি? ফ্যামিলি, পরিবার। এই বাক্যটার ক্ষেত্রে একটু চিন্তা করে, এখানে কি বাবা আছে? বাবা ছুটিতে গেছে, কয় দিনের? 10 দিনের ছুটিতে সে ঘুরতে গেছে, ঘুরতে। বাবা 10 দিনের ছুটিতে ঘুরতে গিয়েছে, যেমনটা আমরা একটু পরে অ্যানাউন্সমেন্ট আমি দিয়ে নিব। দেখেন এটা বুঝিয়ে নেই, খেয়াল করে দেখেন। তাহলে এখানে বাবা কিন্তু অনুপস্থিত, বাবা 10 দিনের ছুটিতে আছেন। তাহলে পুরো ক্ষমতা কার উপরে? পুরো ক্ষমতা মার উপরে, তাই না? পুরো ক্ষমতা মার উপরে। এরপর মা যা বলবে এই পরিবার সেভাবে চলবে না? মা যেভাবে বলবে এই পরিবারকে সেভাবেই চলতে হবে। আচ্ছা আমাকে বলেন তো, আমরা মা কোনটাকে ধরলাম? ইউজ টুটাকে মা ধরেছি। এবার ইউজ টু কি? ইউজ টু একটা মডেল অক্সিলিয়ারি। আর আমরা কি বলেছিলাম যে মডেল অক্সিলিয়ারি বৈশিষ্ট্য হচ্ছে পরবর্তী ভার্বকে সবসময় বেস ফর্মে রাখবে, এর সাথে কিচ্ছু যুক্ত হতে দেবে না। তার মানে এই পুরো ক্ষমতা যদি ইউজ টুর উপরে থাকে, তাহলে এই পরিবার, ট্রাভেলটা যদি পরিবার হয়, তাহলে ইউজ টু যেভাবে বলবে ট্রাভেলও সেভাবে চলবে। আর ইউজ টুর বৈশিষ্ট্য হচ্ছে এর পরবর্তী ভার্বটাকে সে কী করে রাখবে? দমিয়ে রাখবে, বেস ফর্মের করে রাখবে। তাহলে আমরা এখানে V1 বা বেস ফর্ম ব্যবহার করেছি, এটা কিন্তু সঠিক, তাই না? এটা সঠিক, কারণ ক্ষমতা কার হাতে? ইউজ টুর হাতে। ক্লিয়ার? এইটুকু বুঝতে পেরেছি তো? এইটুকু তো বুঝতে পেরেছি। এবার চলে আসেন এখানে। এবার ধরেন কোনো কারণে 10 দিন ছুটি কাটিয়ে বাবা বিদেশ থেকে ফেরত আসলেন। এবার বাবার যে পুরো ক্ষমতাটা আছে, এবার কি মার কাছে আর থাকবে? ক্ষমতা কার হাতে চলে আসবে? মার কাছ থেকে হস্তান্তর হয়ে আবার বাবার কাছে চলে আসবে। এই তো হওয়ার কথা, তাই না? পুরো ক্ষমতা কিন্তু তখন আর মার কাছে থাকবে না। কার কাছে যাবে? বাবার কাছে যাবে। অর্থাৎ এইটাকে যদি আমি মা বলি, এটাকে যদি পরিবার বলি, ফ্যামিলি, আর এইটা হচ্ছে বাবা। তাহলে বাবা চলে আসলো বিলেত ফেরত হয়ে, বাবা 10 দিন ছুটি কাটিয়ে চলে আসলো। তাহলে এই মার যে ক্ষমতাটা আছে কার কাছে যাবে? বাবার কাছে যাবে। তাহলে আগে যে পরিবার মার কথা শুনতো, সেই পরিবার এখন কার কথা শুনবে? এখন বাবার কথা শুনবে। তার মানে আগে যদি ইউজ টু এই ট্রাভেলকে কন্ট্রোল করতে, কে? ইউজ টু কন্ট্রোল করতো, কারণ তখন ওর হাতে ক্ষমতা ছিল। এখন তো ইউজ টুর হাতে ক্ষমতা নাই। তার মানে ট্রাভেলকে সে পরিবর্তনও করতে পারবে না, একে চেঞ্জও করতে পারবে না, একে কন্ট্রোল করার ক্ষমতাও কিন্তু ইউজ টুর হাতে আর থাকলো না। চলে গেল কার হাতে? এই বাবার হাতে, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বের হাতে। সোজা কথা যদি বলি, অর্থাৎ এই ইউজ টুটা থাকার ফলে এর তো ভার্বের বেস ফর্ম হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু ওই যে একটা কথা আছে না, শেয়ারের উপর শেয়ার আছে, বাবা আসার ফলে তখন ইউজ টুটা ক্ষমতাচ্যুত হয়ে গেল, ক্ষমতাহীন হয়ে গেল। তখন এই মডেল অক্সিলিয়ারিটার আর কোনো ক্ষমতা নাই ওকে পরিবর্তন করার মতো। পুরো ক্ষমতা এর হাতে, এই অক্সিলিয়ারি ভার্বটার হাতে। এই কারণেই এই টাইপের সেন্টেন্সে, ইউজ টু যুক্ত সেন্টেন্সে যদি এর আগে অক্সিলিয়ারি ভার্ব থাকে, তাহলে এই ভার্বটা অক্সিলিয়ারি ভার্ব অনুযায়ী পরিবর্তিত হয়। কারণ কখন ক্ষমতাটা ইউজ টুর হাতে থাকে না, ক্ষমতা চলে আসে এই এর হাতে কিংবা অক্সিলিয়ারি ভার্বের হাতে। আর আমরা জানি যে এম, ইজ আর ওয়াজ ভার্ব যদি থাকে, তারপরে ভার্ব থাকলে আইএনজি যুক্ত হয় কন্টিনিউয়াসের নিয়ম অনুযায়ী। এই কারণে আমরা আইএনজি যুক্ত করেছি এবং এই কারণে এটা সঠিক। বুঝতে পারছেন স্যাররা?